আমরা শুরু করব আপেক্ষিক তাপ দিয়ে। হ্যাঁ, আপেক্ষিক তাপ। আচ্ছা, তাহলে আপেক্ষিক তাপ জিনিসটা কি? এটা হচ্ছে ধরলাম যে এটা হচ্ছে এম কেজি ভরের একটা বস্তু। এম কেজি ভরের বস্তুতে ধরলাম আমরা কিউ পরিমাণ তাপ দিছি, ফলে আচ্ছা আর ধরলাম শুরুতেই এই বস্তুটার তাপমাত্রা ছিল T1। কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে এই বস্তুটার তাপমাত্রা হইল T2। তো এম কেজি ভরের বস্তু, এটা এম কেজি থাকবে, শুধু কি হবে, তাপমাত্রার পরিবর্তন হবে। এটা কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে? কিউ পরিমাণ তাপ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন ডেলটি, তাই না? এটা সমান হচ্ছে T2 মাইনাস T1। এটুকু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে ডেলটি পরিমাণ তাপমাত্রার পরিবর্তন করতে আমি কি বলতে পারি এখানে কিউ পরিমাণ তাপ দেওয়া হয়েছে কত কেজি ভরের বস্তুতে? এম কেজি ভরের বস্তুতে। তাহলে যদি এরকম হয় এম কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা ডেলটি বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কত? সেটা কিউ জুল, কিউ জুল আর কি। তাহলে 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 একক বৃদ্ধিতে, মানে 1 কেলভিন বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কিউ বাই এম ডেলটি হবে, তাই না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি আপেক্ষিক তাপ, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা, স্পেসিফিক হিট। তো এটা হচ্ছে কিউ বাই এম ডেল টি। আচ্ছা, তাহলে একক কি হবে আপেক্ষিক তাপের? একক হবে তাপের একক জুল, ভরের একক কেজি, তাপমাত্রার একক ধরলাম কেলভিন। তাহলে এখানে হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। তাহলে এটা হচ্ছে কি আপেক্ষিক তাপের একক। আচ্ছা, এই জিনিসটা কি বোঝা যায় এখান থেকে? যদি এটা বুঝতে পারি, এবার আমরা দেখব হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা, মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এটা কি? এখানে যেমন এম কেজি ভরের কোনো একটা পদার্থ ছিল। আচ্ছা, তার আগে আমরা একটু আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি কিনা যে 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 একক বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, তাহলে 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে ওই প্রয়োজনীয় তাপটাকে আমরা বলি হচ্ছে কি আপেক্ষিক তাপ। এই যে এখান থেকে বলা যায়, হ্যাঁ, 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 একক বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ, এটাকে আমরা বলতেছি হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা। আচ্ছা, তাহলে এবার যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে মোলার আপেক্ষিক তাপটা কি হবে? মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, আগে সি লেখা ছিল। তো মোলার আপেক্ষিক তাপ এক্ষেত্রে আর 1 কেজি থাকবে না, হ্যাঁ। আচ্ছা, এখানেও আর এম কেজি থাকবে না। তাহলে কি হবে? আমরা ধরলাম একটা পাত্রের মধ্যে এম মোল গ্যাস আছে, হ্যাঁ, এন ধরতে পারি, এম ধরতে পারি, এটা আমাদের ইচ্ছা। তাহলে এখানে কত মোল গ্যাস আছে? এম মোল গ্যাস। এখন এই গ্যাসটাতে আমরা কি করলাম? ডেল কিউ পরিমাণ তাপ দিলাম। আচ্ছা, আগেরটাতে আমরা কিউ ধরছি, এবার আমরা হচ্ছে ডেল কিউ ধরলাম। যাই হোক, একই কথা, হ্যাঁ, যে পরিমাণ তাপ বৃদ্ধি করলাম বা তাপ দিলাম, প্রয়োজনীয় তাপটা আর কি, তো ধরলাম হচ্ছে ডেল কিউ। তো এবার এই 1 মোল গ্যাসের
তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগে যদি তাপমাত্রা T1 হয়, এবার যদি তাপমাত্রা কি হয় T2 হয়, তাহলে এবার কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেল? এবার ΔT সমান ওই একই T2 মাইনাস T1, তাই না? তাহলে মোল গ্যাসের তাপমাত্রা ΔT বৃদ্ধিতে আমাকে কি পরিমাণ তাপ দিতে হয়েছে? ΔQ পরিমাণ তাপ দিতে হয়েছে। তাহলে এখন যদি আমি বলি যে মোল, হ্যাঁ মোল কোনো পদার্থের না বলে এবার বলবো গ্যাস। তাহলে মোল গ্যাসের, কোনো গ্যাসের তাপমাত্রা ΔT বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ, এবার ধরছি আমি ΔQ, তাই না? প্রয়োজনীয় তাপ হচ্ছে ΔQ। তাহলে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 একক বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ, তাহলে Q/m ΔT। এখন এটাকে আমি ΔQ ধরছি, তাহলে ΔQ/m ΔT। সমস্যা নেই তো কোনো? আচ্ছা, তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতাম, আগেরটাকে আমরা এস দিয়ে প্রকাশ করছিলাম, হ্যাঁ? তাহলে ΔQ বাই হচ্ছে m ΔT। চাইলে এটাকে আমরা এনও ধরতে পারতাম, হ্যাঁ, এন মোল। আচ্ছা, এবার একক কি হবে? তাপের একক জুল, এটা হচ্ছে মোল, তাই না? আর এটা হচ্ছে তাপমাত্রা, তাহলে কেলভিন। তাহলে এটা আসে হচ্ছে জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, আশা করি এককটা আমরা বুঝতে পারছি। এবার এই মোলার আপেক্ষিক তাপটাকে দুই ভাগে ভাগ করা যায়, হ্যাঁ? একটা হচ্ছে চাপ স্থির রেখে, আরেকটা হচ্ছে আয়তন স্থির রেখে। কথা বোঝা গেল? তাহলে এই মোলার আপেক্ষিক তাপকে আমরা কি করতে পারি? দুটো প্রসেসে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন স্থির চাপে আমরা কি করতে পারি? কোনো একটা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে পারি। আবার আয়তন স্থির রেখেও আমরা কি করতে পারি? কোনো গ্যাসের তাপমাত্রাটা বৃদ্ধি করতে পারি। যেমন এই পাত্রে যদি হচ্ছে গ্যাস রাখা হয়, যদি আমরা বাইরে থেকে তাপ দিই, কথা বোঝা গেল? বাইরে থেকে যদি তাপ দিই, তাহলে এটা হচ্ছে পিস্টন। কথার কথা, আগে পিস্টনটা এখানে ছিল, তাপ দেওয়ার ফলে অণুগুলা তার কি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, তাই না? অন্তঃস্থ শক্তি কি করবে? বৃদ্ধি করবে। আর বাকি শক্তি দ্বারা হচ্ছে পিস্টনটাকে উপরে তোলার চেষ্টা করবে, অর্থাৎ এখানে একটা কাজ হবে। ধরলাম পিস্টনটা এখানে আসলো, পিস্টন এখানে আসলো। তাহলে এবার তাপ দেওয়ার ফলে অণুগুলার কি গতিশক্তি বাড়বে, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ শক্তিটা কি বাড়বে। আর আমরা বলছিলাম যে হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়লে তাপমাত্রাও বাড়বে। তাহলে আমরা কি এখানে ধরলাম পিস্টনে যে চাপটা দেওয়া হয়েছিল পি, এখানেও ঠিক সেম পরিমাণ চাপ আছে পি। তাহলে চাপ স্থির রাখছি, কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তাহলে আমরা চাপ স্থির রেখে কি করতে পারি? একটা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে পারি। আবার এই পাত্রের মধ্যে ধরলাম গ্যাস রাখা আছে, এবারও যদি আমরা বাইরে থেকে কি করি? তাপ প্রয়োগ করি স্থির আয়তনে। যেহেতু আমরা হচ্ছে স্থির আয়তনে কি করব? প্রক্রিয়াটা চালাবো। তাহলে স্থির আয়তনের ক্ষেত্রে এই পিস্টনটা কি ফিক্সড, উপর উঠবে না। কিন্তু আমরা যখন তাপ দিব, গ্যাসগুলো তার কি করবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে তাপ নিয়ে। তাহলে গ্যাসগুলো যদি তাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, তাহলে আমরা বলতেই পারি যে এখানেও তাপমাত্রা বৃদ্ধি হবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি আমরা দুইটা প্রসেসে করতে পারি, একটা হচ্ছে স্থির চাপে, আর একটা হচ্ছে কি স্থির আয়তনে। আচ্ছা, তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিপি বলি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিডি বলি। আচ্ছা, তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলবো? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এটা আমরা বলবো ওই আগের সংজ্ঞাটার মতোই, শুধু এখানে আমরা বলবো হচ্ছে স্থির চাপে
স্থির চাপে 1 মোল, হ্যাঁ, স্থির চাপে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 একক বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে কি বলে? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। স্থির চাপে এগুলাকে গ্যাসে লিখতে পারি, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, তাহলে এটার সূত্রটা কি হবে? সূত্র একই, ওই এটাকে শুধু সিপি দিয়ে প্রকাশ করব, আর এখানে ডেল কিউ পরিমাণ তাপ দিতে হইতো এম মোল গ্যাস যদি থাকতো, আর এখানে তাপমাত্রা বৃদ্ধি যদি আমরা ডেল টি পরিমাণ করতাম, তাহলে এখানে বলতে পারি যে 1 মোল গ্যাসের মানে চাপটা স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপটাকে আমরা বলবো হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। একক কি হবে? এটা হচ্ছে জুল, এটা হচ্ছে মোল, এটা হচ্ছে কেলভিন। তাহলে বলতেই পারি জুল আর কেলভিন পার মোল। আচ্ছা, এখন যদি বলি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, হ্যাঁ, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, তাহলে এখানেও লিখব কি? স্থির আয়তনে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 একক বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করব? এটা হবে সিভি। তাহলে এখানে সূত্র একই থাকবে, একক একই থাকবে, শুধু প্রকাশটা ভিন্ন। আচ্ছা, তাহলে এখানে আমরা এই জিনিসটাকে আশা করি বুঝতে পারছি। আরেকটা জিনিস এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা খতে আসে, বলবে কি যে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের চেয়ে বড়। তাহলে এটা কেন হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে কোশ্চেন হচ্ছে সিপি গ্রেটার দেন হচ্ছে সিবি কেন, মানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা বেশি কেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এই সিপি কি ছিল? সিপি ছিল হচ্ছে চাপ স্থির রাখবো, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি পিস্টন হয়, এই পিস্টনের উপর আমরা একটা চাপ দিলাম, ওয়েট দিলাম, এখানে গ্যাস রাখা আছে, বাইরে থেকে তাপ দিলাম, হ্যাঁ। তাহলে বাইরে থেকে তাপ দিলে কি হবে? ওই তাপের কিছু অংশ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, বাকি অংশ দিয়ে পিস্টনটাকে উপরে তুলবে, অর্থাৎ এখানে একটা কাজ হবে। তাহলে পিস্টনটা যদি উপরে ওঠে, তাহলে এখানে কাজ হয়েছে। আমরা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি পাই? যে আমরা বাইরে থেকে যদি ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে এই ডিকিউ তাপের যদি কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে, তাহলে বাকি অংশ দ্বারা কি হয়েছে? কাজ হয়েছে। এটাই তো বলা যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। আচ্ছা, আবার এটা হচ্ছে গিয়ে চাপ স্থির। আচ্ছা, এবার যদি আয়তন স্থির রাখি, হ্যাঁ, যদি আয়তন স্থির রাখি, এটা হচ্ছে গিয়ে কি পিস্টন, আর এখানে গ্যাস রাখা আছে, হ্যাঁ। এবার হচ্ছে ভি স্থির, অর্থাৎ আয়তন যদি স্থির রাখি। এখন কথা হলো আয়তন স্থির মানে কি? পিস্টন হচ্ছে মুভ করবে না বা উপরে ওঠানামা করবে না। এখন বাইরে থেকে যদি ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে ওই তাপের অংশ দ্বারা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, অর্থাৎ ডিইউ হবে। এখন যেহেতু পিস্টনটা উপরে উঠবে না, তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে বলতে পারি যে এখানে কোনো কি কাজ সম্পন্ন হবে না। কেন? ওই যে আমরা জানি কৃত কাজ এটা সমান ছিল পিডিভি। আয়তনের পরিবর্তনই যদি শূন্য হয়, তাহলে কাজের মানটাও কি আসবে? শূন্য। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এই ক্ষেত্রে যে পরিমাণ তাপ দিব, এটার পুরাটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, কোনো কাজ সম্পন্ন হবে না। হ্যাঁ, এরকমই তো। আচ্ছা, এখন কথা হলো এখানে আমরা 200 জুল তাপ সরবরাহ করলাম, এখানেও আমি কি করলাম? 200 জুল তাপ সরবরাহ করলাম।
এবার 200 জুলের পুরাটাই কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে, অর্থাৎ পুরাটাই তাপমাত্রা বৃদ্ধিতে কাজ করবে। কিন্তু এইখানে যদি 200 জুল তাপ সরবরাহ করা হয়, এই 200 জুলের কিছু অংশ আমরা ধরলাম হচ্ছে 150, কথার কথা 150 জুল হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগলো, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগলো, আর বাকি অংশটুকু কিন্তু কৃত কাজে ব্যয় হবে। তাহলে এবার দেখো তো আমরা কি এই 200 জুল তাপ সমপরিমাণ তাপ সরবরাহ করে কি আমরা সমপরিমাণ তাপ সরবরাহ করে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণটা কি সমান করতে পারছি, নাকি এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা বেশি হয়েছে? বেশি। তাহলে এখানে কি তাপমাত্রা বৃদ্ধিটাও বেশি হবে। এখন যদি আমি তাপমাত্রাও কি করতে চাই, দুইটার সমপরিমাণ বৃদ্ধি করতে চাই, তাহলে এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, বেশি পরিমাণ তাপ সরবরাহ করতে হবে। ধরলাম এটাতে হচ্ছে এবার 250 জুল সরবরাহ করতে হয়। তাহলে 250 জুল যদি সরবরাহ করি, ওই 250-এর হচ্ছে 200 জুল এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগলো ধরলাম, আর বাকি 50 জুল দিয়ে কাজ সম্পন্ন হলো। এবার দেখো তো তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সমান, এখানেও কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সমান, কিন্তু তাপ সরবরাহ এটা 250, এটা কত 200। তাহলে আমরা বলতে পারি না স্থির চাপে অবশ্যই তাপের মানটা কি করতে হবে, বেশি দিতে হবে। তাহলে স্থির চাপটায় আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের তাপের পরিমাণটা কি করতে হয়, অলওয়েজ বেশি দিতে হবে। আচ্ছা, তাহলে এটা আমি একটু লিখে দিই। আচ্ছা, এখানে লিখি, যেহেতু স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যেহেতু স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রদত্ত তাপের কিছু অংশ গ্যাস কর্তৃক কৃত কাজে ব্যয় হয়। তাহলে আমরা যদি কি করি, স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে ওই তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রদত্ত তাপের কিছু অংশ কি হবে, গ্যাস কর্তৃক কৃত কাজে ব্যয় হবে। আচ্ছা, কিন্তু স্থির আয়তনে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রদত্ত তাপের সম্পূর্ণ তাপই কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগে, তাই উভয় ক্ষেত্রে সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে স্থির চাপের ক্ষেত্রে বেশি তাপ প্রয়োগ করতে হয়। আচ্ছা, তাই সিপির চেয়ে কি হয়, বড় হয়। আচ্ছা, আশা করি অংশটুকু বুঝতে পারছি। এবার আমরা প্রমাণ করব হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এটা সমান হচ্ছে N
সিভি ইন্টু ডিটি। এনকে আমরা এমও ধরতে পারতাম, এটা ইচ্ছা আমাদের। তো এন হচ্ছে মোল সংখ্যা, সিভি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর ডিটি হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, বা এটাকেও বলতে পারি যে ডিইউ সমান সিভি ডিটি। এটা কখন? এন সমান যখন 1, অর্থাৎ কি 1 মোল গ্যাসের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো এটা হচ্ছে প্রতিপাদন করা যাক। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, হ্যাঁ, এটা আমরা কোন প্রক্রিয়ায় করব? স্থির আয়তনে এই প্রমাণটা করবো, তাই না? অভ্যন্তরীণ শক্তি এটা হচ্ছে স্থির আয়তনের ক্ষেত্রে। এখন আমরা জানি কি অভ্যন্তরীণ শক্তি কিন্তু শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, আয়তন বা চাপের উপর নির্ভরশীল না। তাই এই প্রক্রিয়াটা কি করা যাবে? স্থির চাপের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, বা স্থির আয়তনের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, বা প্রমাণ করা যাবে। তবে স্থির আয়তনের ক্ষেত্রে প্রমাণটা কি খুবই সহজ, ওইভাবেই আমরা এই প্রমাণটা করব। তাহলে স্থির আয়তনের ক্ষেত্রে প্রমাণ করব। আচ্ছা, যেহেতু স্থির আয়তন বলতেছি, তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে পিস্টনটা কি ওঠানামা করবে না, অর্থাৎ আয়তন ফিক্স। তাহলে এখানে গ্যাস রাখা আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করি, কি করি? তাপ প্রয়োগ করি। ওই তাপ দিয়ে কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। কিন্তু এক্ষেত্রে কোনো কি হবে না, কাজ সম্পন্ন হবে না। কেন কাজ হবে না? কারণ হচ্ছে যে এখানে তো পিস্টন কি উপর ওঠে নাই বা নিচে নামে নাই, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে স্থির আয়তনের ক্ষেত্রে মানে এটা ভি স্থির। হ্যাঁ, আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি পাই? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হতে, তাহলে ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস কি ডিডব্লিউ। আচ্ছা, এখন যেহেতু স্থির আয়তন, তাহলে এখানে কিন্তু কোনো কাজ হবে না, তাহলে কাজের পরিমাণ 0, এখানে থাকে ডিকিউ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ডিকিউ সমান হচ্ছে ডিইউ। এখন একটু আগে আমরা কি করছি সেটা হচ্ছে আমরা এটা দেখছি যে সিভি, হ্যাঁ, এটা সমান কি ছিল? ডেল বা ডি, এটা ইচ্ছা একটা লিখলেই হলো। তো এখানে আমরা দেখছিলাম ডি কিউ, মানে ডেল কিউ দেখছিলাম, এটাকে ডি কিউ লিখছি। আর এখানে হচ্ছে এম ধরছিলাম ওই ক্ষেত্রে, হ্যাঁ, এখানে এন ধরছি, তো এখানে আমি এন ধরতে পারি, মোল সংখ্যা ওইটা এম ছিল। তো এখানে ডেলটি, এখন ডেল রে ডিটি লিখবো, যেহেতু সব জায়গায় আমি ডি লিখছি, এখানে ডি দিয়ে লিখছি, তাহলে এটাও ডি লিখবো। তাহলে এখানে ডি কিউ সমান কি লেখা যায়? এন সিবি ডিটি, তাই না? ডি কিউ সমান লেখা যায় এন সিবি ডিটি। তাহলে ডি কিউর বদলে আমি লিখে দিতে পারি এন সিবি ডিটি সমান ডিইউ। হয়ে গেছে প্রমাণ অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, তবে এক মোল গ্যাসের জন্য কি বলছিলাম? এন এর মান 1, তাহলে সেই ক্ষেত্রে ডিইউ সমান কি সিবি ডিটি, এ হচ্ছে প্রমাণ। তবে এখানে খেয়াল রেখো, হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি শুধু তাপমাত্রার উপর যেহেতু নির্ভরশীল, তাই এটা আমরা সমচাপ, তারপরে হচ্ছে সম আয়তন, রুদ্ধতাপীয় এই প্রক্রিয়া কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রা স্থির, আর যেহেতু অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই তাপমাত্রাকে স্থির রাখা যাবে না, মানে সমষ্ণ প্রক্রিয়া বাদে আর যে বাকি প্রক্রিয়াগুলো ছিল সেখানে এটা অ্যাপ্লাই করা যাবে। তো একটু লিখি যে হচ্ছে যেহেতু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, যেহেতু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি শুধুমাত্র কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয় এদের ক্ষেত্রে এই সূত্র কি প্রযোজ্য? হ্যাঁ, এই সূত্র প্রযোজ্য।
সমুষ্ণ কেন হলো না? কারণ সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, তাহলে সেই ক্ষেত্রে শুধু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এবার আমরা দেখব যে সিবির চেয়ে কি ছিল? বড় ছিল। এখন কতটা বড় সেটা হচ্ছে সিবির চেয়ে আর পরিমাণ বড়। অর্থাৎ আমরা যদি এটা বিয়োগ করি, সিপি থেকে যদি সিবি বাদ দিই, তাহলে এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের সমান হবে। চলো এটা প্রমাণ করা যাক। প্রতিপাদন। এখানে ধরে নাও, আচ্ছা আমরা ধরে নিতে পারি 1 মোল গ্যাস আছে এখানে। হ্যাঁ, ধরলাম এন সমান হচ্ছে কয় মোল? 1 মোল গ্যাস। এখন বাইরে থেকে যদি তাপ দাও, আর এখানে আমরা একটা চাপ দিয়ে রাখছি, হ্যাঁ একটা ভর দিয়ে রাখছি, মানে এটা একটা চাপ দিবে। তো বাইরে থেকে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, পিস্টনটা হচ্ছে উপর উঠবে। তো এখানে যে চাপ প্রয়োগ করা হয়েছিল, হ্যাঁ এখানেও ঠিক সেম পরিমাণ চাপ, অর্থাৎ পি এখানে যায় এখানেও তাই। তাহলে খেয়াল করে আমি কি বলতে পারি, এক্ষেত্রে সমচাপ প্রক্রিয়া আমরা এই প্রমাণটা দেখব। তাহলে বাইরে থেকে তাপ দেওয়া হলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর বাকি অংশটুকু দ্বারা পিস্টনকে উপরে তুলবে, অর্থাৎ একটা কাজ হবে। আর এখানে চাপ যা, এখানেও চাপ সেম রাখছি, অর্থাৎ একই চাপ ছিল। তাহলে এটা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন তাহলে এটা এখানে হচ্ছে পি স্থির, অর্থাৎ চাপ স্থির। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি ডিউ হবে, আর তাপমাত্রা বৃদ্ধিটাও কত হবে? ডিটি হবে। পৃষ্ঠের উপর উঠছে, তার মানে এখানে একটা কাজ হবে। আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই ডিকিউ সমান কি? ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। আচ্ছা, যেহেতু আমরা এটা কোন প্রক্রিয়ায়? চাপ স্থির, তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে করতেছি। তাহলে একটু আগে দেখছিলাম চাপ স্থির থাকলে সিপি এটা সমান হচ্ছে কি? ডিকিউ বাই এন ধরছিলাম, কিন্তু এখানে আমি এন ধরছি মোল সংখ্যা এন, আর এখানে ছিল ডিটি। তাহলে ডিকিউ সমান কি লেখা যায় স্থির চাপের ক্ষেত্রে? এন সিপি ডিটি। এখন এন যেহেতু আমরা বলছি 1 মোল, তাহলে এটা ডিকিউ সমান বলতে পারি সিপি ডিটি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে ডিকিউ এর বদলে আমি লিখতে পারি সিপি ডিটি। আর ডিইউ এটা বলছিলাম সমচাপ, সমায়তন, রুদ্রতাপীয় সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে ডিইউ সমান একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে সিভিডিটি, তাই না? আচ্ছা, আর এখানে ডিডব্লিউ মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে পিডিভি। দেখো সিপি পাইছি, সিভি পাইছি, কিন্তু আমি কিন্তু এখনো মোলার গ্যাস ধ্রুবক আনতে পারিনি। তাহলে আমি যদি মোলার গ্যাস ধ্রুবক নিয়ে আসতে চাই চাপ থেকে, তাহলে আমি এই কাজটুকু করতে পারি কিনা, যে আমরা জানি পিভি সমান এনআরটি, কিন্তু 1 মোল গ্যাসের জন্য এন এর মান 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। এখন এই যে এখান থেকে আর আনা যাবে, তাই না? কিন্তু আমার লাগবে কি? পিডিভি। আচ্ছা, আমি যদি এক্ষেত্রে ডিডিটি, হ্যাঁ তাপমাত্রার সাপেক্ষে যদি আমি উভয় পাশে অন্তরীকরণ করি, এক্ষেত্রে আমি কি করলাম? ডিডিটি তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তাহলে অন্তরীকরণ করলে কি হবে? এখানে দেখো আমরা কিরকম কিছু একটা পাবো কিনা, এখানে পি আর ডিভি পাওয়া যাবে, তাই না? যদি অন্তরীকরণ করি কিভাবে দেখো, তাহলে তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে সমচাপ প্রক্রিয়া বলছিলাম, তাহলে চাপ স্থির বাইরে রাখলাম, তাহলে ভিকে অন্তরীকরণ করব তাপমাত্রার সাপেক্ষে, আর এখানে আর কনস্ট্যান্ট বাইরে রাখলাম, তাহলে ডিডিটি অফ টি, তাহলে এইটুকু 1, তাহলে এখানে পি ডিভি বাই ডিটি, আর এখানে হচ্ছে আর এটুকুর মান হচ্ছে 1। তো এখানে তাহলে আমি যদি বলি পিডিভি, হ্যাঁ এই যে পিডিভি, তাহলে এটার মান কত? এখানে হচ্ছে আর ডিটি ভাগ, তাহলে এ পাশে গিয়ে কি হবে? গুণ হবে। তাহলে পিডিভি এটা সমান কি? আর ডিটি। তাহলে এবার যদি আমি এখানে সিপি ডিটি সমান সিভি ডিটি, আর পিডিবির জায়গায় যদি আমি বসাই আর ডিটি, লেখা যায় না এখান থেকে? আচ্ছা, তাহলে এবার ডিটি 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 যদি হচ্ছে আমরা কি করি? কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে সিপি, এখানে থাকে সিভি, প্লাস এখানে হচ্ছে কি? আর। আচ্ছা, তাহলে এখানে বলতে পারি সিপি মাইনাস সিভি এটা সমান কি? আর বলা যায়? আচ্ছা, তাহলে সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর।
তাহলে এই যে প্রমাণিত। তাহলে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ থেকে যদি আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বাদ দিই, তাহলে সেটা কার সমান হয়? গ্যাসের মোলার যে গ্যাস ধ্রুবক আছে, গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক তার সমান হয়। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা এখান থেকে দেখব যে হচ্ছে গামা। হ্যাঁ, আচ্ছা, তো গামা কি? গামা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাত। তাহলে এই গামাটাকে বলা হয় হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। তাহলে গামা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। আর এখান থেকে এটা বোঝায় যায় যে একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এদের অনুপাতকে কি বলে? গামা বলে। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এখন এই গামার মানটা হচ্ছে এক এক গ্যাসের জন্য এক এক রকম। যদি এটা এক পরমাণু গ্যাস হয় সেক্ষেত্রে গামার মান একরকম, দ্বিপরমাণু হইলে আরেক রকম, আর যদি বহু পরমাণু গ্যাস হয় তাহলে কি আরেক রকম। তাহলে এবার আমরা দেখব যে এই গামার মানটা কত আসে। হ্যাঁ, এক পরমাণুকের জন্য, দ্বিপরমাণুকের জন্য আর বহু পরমাণুকের জন্য। আচ্ছা, আমরা তো জানি এটা যে অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে F/2 nR ΔT বা DT, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি? F হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। আমরা বলছিলাম যে এক পরমাণু গ্যাস, যেমন কি হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে এদের ক্ষেত্রে এফ এর মান কত? এফ এর মানটা হচ্ছে 3। তাহলে এইখানে যদি আমি এফ এর মান 3 বসাই তাহলে 3/2, তারপরে থাকে হচ্ছে এন আর ডিটি। এটা কার মান? এটা হচ্ছে ডিইউ এর মান। আচ্ছা, এখন ডিইউ সমান আমরা কি দেখছি? আমরা ডিইউ সমান হচ্ছে দেখছি সিভিডিটি। হ্যাঁ, এন মোল গ্যাসের জন্য এনসিভিডিটি। তাহলে এখানে হচ্ছে 3/2 এন আর ডিটি। তাহলে এন কাটা, ডিটি কাটা, তাহলে এখানে থেকে সিভি, এটা সমান হচ্ছে 3/2 আর। তাহলে এক মোল গ্যাসের জন্য সিভি হচ্ছে 3/2 আর। এখন এটা কিন্তু আমরা জানি যে সিপি মাইনাস সিভি এটা সমান কি? আর। তাহলে সিপির মানটা কত আসবে এখান থেকে? আচ্ছা, তাহলে এটা আর প্লাস সিভি, আর থাকুক, সিবির জায়গায় আমরা বসাইতে পারি 3/2 আর। আচ্ছা, এটা যদি আমরা লসাগু করি তাহলে এটা আসবে হচ্ছে 2r প্লাস হচ্ছে 3r বাই হচ্ছে 2, আর এটা আসবে হচ্ছে 5r বাই হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি এটা বলতে পারি কিনা যে সিপির মান 5r/2, সিভির মান 3/2r, এই যে 3r/2। এই ক্ষেত্রে তাহলে গামার মানটা কত আসবে? এখানে একটু দেখেন, গামার সমান ছিল সিপি/সিভি। সিপির মান এটা হচ্ছে 5r/2, সিভি কত? এটা হচ্ছে 3r/2, 2 কাটা আর কাটা, তাহলে এখানে আসা হচ্ছে 5/3। তাহলে এটা হিসাব করলে আসবে 1.67। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য আমরা বলতে পারি গামা হচ্ছে 1.67। আচ্ছা, এবার যদি আমরা দ্বিপরমাণু গ্যাসের কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এটা মুছি এখানে। তাহলে এবার হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। কোনগুলো? সেটা হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো। হ্যাঁ, আচ্ছা, এদের ক্ষেত্রে এফ এর মানটা কিন্তু হচ্ছে কত? 5। তাহলে আমি যদি এখানে এফ এর মানটা এবার কি বসাই? 5 বসাই এই সূত্রে, তাহলে 5/2 nRDT। তারপরে যদি আমি এখানে বলি 5/2 nRDT, আর ডিউ সমান হচ্ছে এনসিভিডিটি, এন কাটা, ডিটি কাটা, তাহলে সিবি সমান এবার আসে 5r বাই হচ্ছে 2।
তাহলে এবার এই সেম সূত্রে যদি আমরা হচ্ছে কার মান বসাই, এবার যদি আমরা হচ্ছে সিপির মানটা বের করি, তাহলে এটা আসবে হচ্ছে 5r/2, তাহলে এটা আসবে হচ্ছে 7r/2। এবার যদি এখানে মানটা বসাই, গামা সমান CP/CV। আচ্ছা, তাহলে সিপি, হ্যাঁ, তাহলে সিপি হচ্ছে 7r/2, সিবি হচ্ছে 5r/2। এবার 2 কাটা আর কাটা, তাহলে থাকে 7/2, মানে এটার মান আসবে 1.40। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য গামা হচ্ছে 1.40। আচ্ছা, এবার আসি হচ্ছে বহু পরমাণু গ্যাসের জন্য, হ্যাঁ, গামাটা কত আসে। তাহলে বহু পরমাণু গ্যাস যেমন হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, এদের ক্ষেত্রে এফ এর মানটা হচ্ছে 6। তাহলে আমি যদি এবার এই এফ এর মানটা এবার এই সূত্রে 6 বসাই, তাহলে এটা আসবে হচ্ছে 3, এটা আসবে হচ্ছে 3r, তাই না? ওকে, তারপর এবার যদি এখানে বসাই 3r, তাহলে এটা আসবে হচ্ছে 4r, এটা আসে হচ্ছে 4r। আচ্ছা, তাহলে সিপি হচ্ছে 4r। এবার যদি আমি গামা সমান CP/CV এই সূত্রে বসাই, তাহলে এটা হচ্ছে 4r আর সিবি হচ্ছে 3r, তাহলে এখানে হচ্ছে আর কাটা 4/3, তার মানে এটা হচ্ছে 1.33। তাহলে বহু পরমাণু গ্যাসের জন্য গামাটা হচ্ছে কত? 1.33। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা এখান থেকে দেখতে পারি যে গামার সমান ছিল CP/CV, তাই না? তাহলে আমরা গামার মান অলওয়েজ কি পেলাম? 1 এর চেয়ে বড়। এক পরমাণুকের জন্য কি ছিল? 1.67, বহু দ্বিপরমাণুকের জন্য 1.40, আর বহু পরমাণুকের জন্য 1.33। তাহলে সবসময় 1 এর চেয়ে বড়। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি না সিপি সবসময় কি হবে? সিবির চেয়ে বড় হবে। আচ্ছা, আরেকটু আগে আমরা প্রমাণ করছিলাম, সেটা কি? সিপি মাইনাস সিবি সমান হচ্ছে আর। আচ্ছা, এখান থেকে চেন আরেকটা সূত্র লেখা যায়, সিপি এখানেও আমি হচ্ছে ভাগ করলাম সিবি দ্বারা, সিবি এখানেও ভাগ করলাম সিবি দ্বারা, তাহলে আর ভাগ হচ্ছে সিবি। তাহলে এরকম এটা গামা আসবে, এটা 1 আসবে, এটা সমান r/সিবি। তাহলে এখানে যদি আমি বলি যে সিবি এটা সমান কি? r/ হচ্ছে গামা মাইনাস 1। তাহলে এখান থেকেও আমরা কি করতে পারবো? আর এর মান আমাদের জানা, এটা ফিক্সড মান, গামার মান জানা থাকলে এখান থেকে আমরা সিবির মানটা বের করতে পারবো। তাহলে এটাও একটু মাথায় রাখবো, তারপরে হচ্ছে এটা মাথায় রাখবো, এটাও একটু মাথায় রাখবো, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ছিল? মোলার আপেক্ষিক তাপদের অনুপাতের মান নির্ণয়ের একটা অংশ ছিল। আচ্ছা, এবার আমরা দেখব, যেহেতু এখন গামা সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসছে, তো এর আগে আমরা দেখছিলাম ইভি, হ্যাঁ, যে অভ্যন্তরীণ শক্তি সেটা হচ্ছে ইউ, এটার যে তাপমাত্রা সেটা হচ্ছে টি, এই গ্যাসের যে আয়তন আছে সেটা হচ্ছে ভি। আচ্ছা, এখন এখানে যে চাপটা রাখছি, এই চাপের পরিমাণটা হচ্ছে পি। এখন এখানে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি, তাহলে কি হবে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, আর পিস্টনটা কি? উপর উঠবে, তাই না? তাহলে পিস্টনটা হচ্ছে কিছুটা উপর উঠবে, আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখানে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করার ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ডিইউ পরিমাণ বৃদ্ধি পায় ধরলাম, আয়তনও তাহলে ডিভি পরিমাণ বৃদ্ধি পায় ধরলাম, তাহলে তাপমাত্রাও কী হবে? ডিটি পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু এই ক্ষেত্রে যে চাপ রাখা ছিল, হ্যাঁ, পি, এখানেও পি, কিন্তু আয়তন বৃদ্ধির কারণে গ্যাসের তাহলে কি চাপটা হ্রাস পাইছে। তাহলে এক্ষেত্রে চাপ হ্রাস পাই হচ্ছে বললাম ডিপি পরিমাণ। এখন আমরা কি জানি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু এই গামাটা আসে কোন প্রক্রিয়ার জন্য? রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য। তাহলে আমরা জানি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হয় না। তাহলে তাপের আদান প্রদান না হলে সেক্ষেত্রে কি শূন্য, আর ডিইউ সমান আমরা জানি হচ্ছে সিভি ডিটি,
আর ডিডব্লিউ সমান হচ্ছে পিডিবি। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা এই কাজটুকু করি, পিবি সমান কি জানি, 1 মোল গ্যাসের জন্য আরটি, আর এখানে হচ্ছে যে গ্যাসটা ছিল এটা ধরলাম 1 মোল। হ্যাঁ, 1 মোল গ্যাসের জন্য আরটি। এখন আমাদের পিডিবি আনতে হবে, তাহলে আমরা আবার কি করতে পারি, উভয় পক্ষে ডিডিটি, হ্যাঁ, অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। তাহলে এই পাশেও ডিডিটি, এক্ষেত্রেও ডিডিটি, আর এখানে আছে আরটি। আচ্ছা, এদের অন্তরীকরণ, তাহলে এবার পি, হ্যাঁ, পি কে বাইরে রেখে ভি কে অন্তরীকরণ টি এর সাপেক্ষে, আবার আর কে বাইরে রেখে টি কে অন্তরীকরণ টি এর সাপেক্ষে। এখন এখানে একটা কথা আছে, কথা কি, এবার চাপ কি কনস্ট্যান্ট? আচ্ছা, এসে চাপ কি হ্রাস পাইছে না? যদি হ্রাস পায়, যে আমরা দেখছিলাম টি থেকে টি মাইনাস ডিপি, তাহলে গ্যাসের চাপ যদি হ্রাস পায় তো এটা তো হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল হলে পি কে বাইরে রেখে ভি কে যদি অন্তরীকরণ করি, তাহলে এবার কি করতে হবে, ভি কে বাইরে রেখে পি এর অন্তরীকরণ করতে হবে। আর এখানে আর ডিডিটি অফ টি, আর কনস্ট্যান্ট, এটা বাইরে রাখা যায়, তাহলে টি এর সাপেক্ষে এই টি এর অন্তরীকরণ। তাহলে এই ক্ষেত্রে ডিটি ডিটি ডিটি, তাহলে আমরা বলতে পারি এখানে থাকে হচ্ছে পিডিবি প্লাস এখানে থেকে বিটিপি, এখানে থাকে হচ্ছে আরডিপি। আচ্ছা, এখন আমি পি ভি এগুলার মান বের করব, তাহলে আর, হ্যাঁ, আচ্ছা, আর তো কনস্ট্যান্ট ডিটি, তাহলে তাপমাত্রা কি করা যাবে না, রাখা যাবে না। যদি এখানে তাপমাত্রার মানটা বের করি, মানে ডিটির মানটা, তাহলে এরকম আসবে পি ডিভি প্লাস বিডিপি ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে ডিটির মানটা এখানে কি করি, আমরা বসিয়ে দিই। তাহলে এখানে থাকে হচ্ছে, আচ্ছা, এই লাইনটা এইভাবে লিখি, সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে সিভি ডিটির মানটা লিখতে পারি পিডিভি প্লাস হচ্ছে বিডিপি বাই হচ্ছে আর, এই যে ডিটির মানটা এখান থেকে বসিয়ে দিলাম, আর প্লাস পিডিভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে সিভি দ্বারা গুণ করতে পারি, তাহলে সিভি পিডিভি আসবে প্লাস সিভি বিডিপি। আচ্ছা, একই সাথে কি করব, আর দ্বারা হচ্ছে গুণ করব, তাহলে এটা হবে আর পি ডিভি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সিভি পিডিভি প্লাস সিভি বিডিপি, আর 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 মানে কি জানি আমরা, সি পি মাইনাস হচ্ছে সিভি, এটা সমান ছিল আর, আর সাথে থাকে হচ্ছে পি ডিভি ইকুয়াল হয় 0। আচ্ছা, এবার এই যে অংশটা আছে, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায়, বা সিবি পি ডিভি প্লাস হচ্ছে সিবি বি ডিপি প্লাস, এটা দিয়ে গুণ করা যায়, হ্যাঁ, পিডিবি দ্বারা এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে সিপি পিডিবি মাইনাস সিবি পিডিবি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে সিবি পিডিবি, এখানেও সিবি পিডিবি প্লাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, কাটাকাটি যায়, তাহলে ইকুয়েশনটা আরেকটু কি হয়, ছোট হয়। তাহলে একটু এখানে লেখা যায় সিবি ভিডিপি প্লাস হচ্ছে সিপি পি ডিভি ইকুয়াল হচ্ছে 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখনো কি আনিনি, গামা আনতে পারিনি, হ্যাঁ, তাহলে গামা আনার জন্য এই কাজটা করতে পারি না, সিবি বা সিপি বা সিবি এটা সমান হচ্ছে গামা। তাহলে এখানে সিবি ভাগ সিবি বিডিপি থাকে, আর এখানে সিপি এটার সাথেও সিবি ভাগ পিডিবি থাকে, আর 0-র সাথে সিবি ভাগ করলে না করলে কি এটা 0ই আসবে। তাহলে এখানে আমি বলতে পারি উভয় পক্ষে সিবি দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে এখানে এটা সমান 1, কাটাকাটি করলে তাহলে থাকে বি টিপি, এটা সমান হচ্ছে গামা, আর পিডিবি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে, খেয়াল করো, অপারেটর কি, অপারেটর হচ্ছে ডিপি মানে চাপ, এখানে অপারেটর কি আয়তন। দেখো, আয়তনের সাথে চাপ আছে, আর চাপের সাথে আয়তন, তাহলে কি মানে বিপরীত। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যেহেতু এখানে লাগবে চাপ, হ্যাঁ, কিন্তু আছে আয়তন, তাহলে এখানে ভি ডিপি, তাহলে উভয় পক্ষে যদি আমরা পিবি দ্বারা ভাগ করি, আবার গামা পি ডিবি ভাগ হচ্ছে পিবি, এখানেও 0 ভাগ পিবি মানে 0, তাহলে উভয় পক্ষে পিবি দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই ভি কাটা যায়, তাহলে যে অপারেটর ডিপি এর সাথে পি থাকে,
তারপর হচ্ছে পি কাটা যায়, তারপর একটা ডিভি, তাহলে এখানে ভি থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে ডিপি বাই পি, আর এখানে গামা ডিভি বাই ভি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে উভয় পক্ষে কি করি, যুগজীকরণ করি, ঠিক আছে, উভয় পক্ষে যদি কি করি, যুগজীকরণ করি, তাহলে এরকম আসবে ডিপি বাই পি প্লাস গামা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকুক, তাহলে এখানে হচ্ছে ডিভি বাই হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এই পাশে উত্তর যুগজীকরণ করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো পি আছে 1/p, তাহলে ডিপি অপারেটর হচ্ছে ডিপি, আর এখানে আছে 1/p, তাহলে এটা কি লন পি হবে, তাহলে এটা যুগজীকরণ সূত্র, ডিরেক্ট সূত্র। আর এখানে গামা থাকে, এটা হবে তাহলে লন ভি, আর আমরা জানি 0 যদি যুগজীকরণ করা হয় তাহলে কি পাওয়া যায়, একটা ধ্রুবক পাওয়া যায়, তাই না? আচ্ছা, এইবার এখানে আছে হচ্ছে লন পি লন ভি। দেখো লন বা লগের সামনে কিছু থাকলে এটাকে আবার কি পাওয়ার আকারে লেখা যায়, এটা সমান হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন লন, হ্যাঁ একটা লিখলাম, যোগ আকারে থাকলে পি ভি এগুলো কি আকার আসবে, গুণ আকার আসবে, এটা সমান ধ্রুবক। এখন ধ্রুবক আমি যদি লন, হ্যাঁ কে ধরি, এই কে হচ্ছে একটা ধ্রুবক, এর সাথে যাই থাকুক না কেন ওটা আবার একটা ধ্রুবক, তাহলে লন কে এই পুরাটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে লন লন দুই পাশ থেকে তুললে পি ভি গামা এটা সমান হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এই তো এটাই তো প্রমাণ ছিল। এখন যদি দুইটা চাপ, দুইটা আয়তন থাকে, তাহলে P1 V1 গামা এটা সমান হচ্ছে P2 V2 গামা, এটা লেখা যায়। আচ্ছা, আশা করি এই কোয়েশনটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।